উম, আমি বলবো। বলো, মৌমিতা বলো। স্যার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো একটা পলিটিক্যাল সায়েন্সেরই একটা পার্ট, যেটা আপনার ডিল করছে আপনার বিভিন্ন বিষয়ের উপর, যেমন লজ, তার মধ্যে লজ আছে, রেগুলেশন আছে, আহ, বিভিন্ন মানে গভর্নমেন্টের বিভিন্ন যে অ্যাকশন গুলো কিভাবে হয় সেগুলোকে আর কি ভালো মানে সেগুলোর সঙ্গে ডিল করে। ওকে। আর আর গভর্নমেন্ট পলিসি কি করে মেকিং করবে সেটা একটা ম্যান্ডেটরি বিষয় থাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, এবং যেটা অবশ্যই ডেমোক্রেসির জন্য ওয়েলফেয়ার হবে, এবং যেটা অবশ্যই মানে ডেমোক্রেসির ওয়েলফেয়ার বা ডেমোক্রেসির জন্য ফ্রুটফুল হবে সেই বিষয়টার উপরই গুরুত্ব দেয়। এই সেগুলো তো আমরা পলিটিক্যাল সায়েন্সের মেন স্ট্রিমের জিনিসপত্রের মধ্যে তো সেই ডিসকাশনগুলো হয়, তাহলে কেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন হলো? মানে এখানে বিষয়টা হচ্ছে পাবলিককে নিয়েই, মানে পাবলিককে মানে আপনার পাবলিকের জন্যই পলিসি গুলো মেকিং করতে হবে, এবং সেগুলো পাবলিকের কোন কোন বিষয়গুলো দরকার আপনার সোশ্যাল ইকোনমিক সেসব বিষয়গুলোর উপর বেশি করে গুরুত্ব দেওয়া। আচ্ছা, অনন্যা বলো। অনন্যা জয়েন করেছে তো, না করেনি? হ্যাঁ স্যার। বলো, কাকে বলছো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? পাবলিক মানে কি এখানে? পাবলিক মানে কি জনগণ নাকি সরকারি? স্যার জনগণ। না, এখানে সরকারি। মানে ধরো অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? অ্যাডমিনিস্ট্রেশন মানে একটা সংগঠন যার হুম। মাধ্যমে কোনো একটা কাজকর্ম হয়। এখন আমরা জানি বিভিন্ন রকম সংগঠন হয়, পাবলিক সেক্টর হয়, প্রাইভেট সেক্টর হয়। সো পাবলিক সেক্টরের যেসব কাজ আছে, সরকারি ক্ষেত্রে যেসব কাজকর্ম, সেগুলো যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাঠামো দিয়ে চলে, সেটাকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলি। যেটা মৌমিতা বলছিলে একদমই ঠিক বলছিলে, কিন্তু এটাই ফোকাস করা উচিত যেটা তুমি প্রথমেই স্কিপ করে গেছিলে, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে সেটা সরকারি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলে। আর হুম। এর সঙ্গে সঙ্গে তুমি যা বলছিলে যে লজ অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ, তার মধ্যে যে অন্যান্য বিষয়গুলোর হুম। কথা বলছে সেগুলো তাকে হুম। কেন্দ্র করে আবর্তিত হয়। মেন হুম। উপপাদ্য বিষয় হচ্ছে এটা। এবার পাবলিক হুম। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি আছে? ধরো আমরা একটা স্টেটের কথা চিন্তা করি যেখানে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে। এই নির্বাচনটা পরিচালনা করতে গিয়ে সরকারকে কি কোনো কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ফলো করতে হয়েছে, নাকি এমনি মনে হয়েছে চলো একটা ইলেকশন করে দিই? নিশ্চয় তা নয়। নিশ্চয় একটা স্ট্রাকচার ফলো করতে হয়েছে, একটা প্যাটার্ন ফলো করতে হয়েছে, বা একটু আগে বলছিলে রুলস রেগুলেশন, সেগুলোকে ফলো করতে হয়েছে। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম পরিচালনা করার জন্য যে পদ্ধতির প্রয়োজন বা যে প্রক্রিয়া প্রক্রিয়াতে সেই কাজটা হয়, সেই প্রক্রিয়াটার জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দিয়ে সেটা করতে হয়। তার মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর কিছুই নয়, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সেক্টর, যেটা কোনো প্রাইভেট সেক্টর নয়, সেটা সরকারি ক্ষেত্রের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরকে ইন্ডিকেট করছে। সরকারি কাজ বিভিন্ন রকমের হতে পারে, সেটা সরকারের কোনো ইলেকশন সংক্রান্ত কাজকর্ম হতে পারে, কোনো পরিষেবা, সরকারের কোনো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি হতে পারে, হতে পারে কোনো অর্গানাইজেশন লাইক স্টেট গভর্নমেন্ট চালানো, স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট চালানো, কোনো লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি চালানো। সো এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যদি আমরা নেচার ফাইন্ড আউট করি, তাহলে একজনের নাম আমাদেরকে না বললেই নয়, তা হচ্ছে উড্রো উইলসন। উড্রো উইলসনকে বলা হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জনক। কেন বলা হয়? কারণ তিনি প্রথম রাষ্ট্রবিজ্ঞানের ছত্রছায়ার বাইরে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে, সেটা নিয়ে তিনি ফোকাস করেন। এবার তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যখন ডিসকাশন করেছেন, সেই সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিধির মধ্যে যা যা ছিল, আজকে 2026 সালে দাঁড়িয়ে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। কারণ যত সময় যাবে তত রাষ্ট্রের যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, রাষ্ট্রের যে বহুমুখী অ্যাক্টিভিটি, সেগুলো অনেক অনেক বাড়বে। যত দিন যাবে তত এইগুলো বাড়তে বাড়তে সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বা বার্ডেন, সেটাও বাড়তে থাকবে। এই পরিবর্তনের যে বিষয়, সেটা কিন্তু উড্রো উইলসন তখন থেকেই কিছুটা মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছিলেন যে এটা একটা নতুন সাবজেক্ট তৈরি হচ্ছে। তাহলে সাবজেক্ট যখন তৈরি হয়,
তখন তো সেটা খুব একটা পাকাপোক্ত নয়, ফলে সূচনাতে তার যে পরিধি সেটা অনেক বেশি ছোট হয়, ন্যারো হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে যখন বাড়তে থাকে, তার যখন আরো সময় পার হয়, তখন নতুন নতুন বিষয় এর মধ্যে যুক্ত হয়। এবং যেহেতু ইটস আ পার্ট অফ সোশ্যাল সায়েন্স, এবং সোশ্যাল সায়েন্সের এমন একটা সেক্টর যা কিনা অত্যন্ত ডাইনামিক, কারণ প্রতিনিয়ত পাবলিকের সঙ্গে কমিউনিকেশন করে ডিসিশন মেকিং এর অ্যাক্টিভিটি, এই সব কিছু কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই পরিবর্তন এটা একটা স্বাভাবিক বিষয়। আমরা নর্মালি বলতে পারি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এমন একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা কোন একটি নির্দিষ্ট সরকারি ক্ষেত্রের সঙ্গে কানেক্টেড নয়, বরং সরকারের সবগুলো ক্ষেত্রের সঙ্গে কানেক্টেড। একটা রাষ্ট্র চালাতে গেলে আইন সংক্রান্ত কাজ হয়, শাসন সংক্রান্ত কাজ হয়, বিচার সংক্রান্ত কাজ হয়, অর্থনৈতিক কাজকর্ম হয়, সব কিছু কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমেই পরিচালিত হয়। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে এটা নিজে একটা সায়েন্স হিসাবে এস্টাবলিশ করতে পেরেছে। কিভাবে করতে পেরেছে? বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বিজ্ঞানে ডেটা ইউজ করা হয় এবং সেগুলোকে অ্যানালিসিস করার ব্যবস্থা করা হয়। আমরা দেখব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও প্রচুর ডেটা অ্যানালিটিক্যাল ভিউ এগুলোকে ইউজ করা হয়। এই রেসপেক্ট থেকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সায়েন্স অ্যান্ড আর্টের একটা কম্বিনেশন বলে ইন্ডিকেট করতে পারি, যেখানে বৈজ্ঞানিকভাবে মানুষের সঙ্গে কিরকম আচরণ করলে মানুষ কিরকম ফিডব্যাক দেবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। কোনো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সমাজের জন্য ভালো, এই ভাবনা থেকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, কিছুদিন পরে দেখা গেল তার খারাপ প্রভাব পড়ছে, তাহলে সেই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিকে মডিফাই করার প্রয়োজন, তা আমরা মানুষের ওই বিহেভিয়ার দেখে স্টাডি করে বুঝলাম। তাহলে এরকম ভাবে মানুষের মনস্তত্ত্ব অর্থাৎ সোসাইটি মনস্তত্ত্বকেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে জায়গা দেওয়া হয়। এই বিষয়গুলো আমরা সায়েন্সের ক্ষেত্রে প্রয়োগ করি। যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও সায়েন্সের এই প্রথাগত পদ্ধতিগুলো অনুসরণ করা হচ্ছে, তাই আমরা এটাকে সায়েন্স বলে আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও আমরা দেখবো, যেটা আমি ডাইনামিক ফিচার বলছিলাম, যে প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি বিষয়, যা শুধুমাত্র কোনো নিয়ম কানুনকে কার্যকরী করে না, বরং মানুষের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যেও কাজ করে। এবং সর্বোপরি এই উন্নয়নমূলক অ্যাক্টিভিটিগুলো ভেরিয়াস টাইপস অফ সোশ্যাল ওয়েলফেয়ার বা ওয়েলফেয়ার ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে সেটাকে এস্টাবলিশ করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য সরকার থেকে ভাতার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এটা একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির মাধ্যমে প্রান্তিক যেসব ছেলে মেয়ে যারা পড়াশোনা করেও বেকার রয়ে গেছে, তাদের কথা সরকার ভেবেছে এবং তাদেরকে এই সামান্য একটা অর্থ তাদের হাতে দিয়েছে, যাতে তারা ছোটখাটো কোনো কাজকর্ম করে খেতে পারে, যাতে তারা বেকার, কমপ্লিটলি বেকার না থাকে। এরকম ভাবে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যকে বা বিভিন্ন নেচারকে আইডেন্টিফাই করতে পারি, যা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই বৈশিষ্ট্যগুলো থ্রু দিয়ে আমরা এর স্কোপ গুলোকেও আইডেন্টিফাই করতে পারি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্কোপের মধ্যে আজকের দিনে যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে অনেক কিছুই রয়েছে। কিন্তু আমরা যদি উড্রো উইলসন অর্থাৎ যে সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভাবনা চিন্তা শুরু হয়েছিল সেই সময়ের কথা চিন্তা করি, তাহলে একটা খুব পপুলার তত্ত্ব সেই সময় জনপ্রিয়তা লাভ করে। পপুলার তত্ত্ব জনপ্রিয়তা নয়, একটা তত্ত্ব সেই সময় প্রচুর পপুলার হয়, জনপ্রিয়তা লাভ করে। দ্যাট ইজ কল্ড পোস্ট কর্প থিওরি। এটা আমরা মেন স্ট্রিমের রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়েও পড়েছি। এই পোস্ট কর্পের মধ্যে কি থাকে? প্ল্যানিং থাকে, অর্গানাইজেশন থাকে, স্টাফিং ম্যাটার থাকে, এর মধ্যে ডিরেকশনের বিষয় থাকে, এর মধ্যে কোঅর্ডিনেশনের বিষয় থাকে, থাকে রিপোর্টিং, আর থাকে বাজেটিং।
এই হুম, কাজগুলো কিন্তু শুধুমাত্র যে সরকারি ক্ষেত্রে হয় তা নয়। আজকে আমরা টাটা বলো বা জিও কোম্পানি বলো, যে কোনো কোম্পানিতেই, যে কোনো প্রাইভেট সেক্টরেই কিন্তু এগুলো ফলো হয়। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বৈষম্য হয় না, অ্যাডমিনিস্ট্রেশনের সরকারি ক্ষেত্রেও যেভাবে কাজ করে বেসরকারি ক্ষেত্রে সেভাবেই কাজ করে। এর মধ্যে প্রধান ফারাক এটুকুই যে কোনো প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করে মুনাফার জন্য, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কাজকর্ম করে মানুষকে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, কোনো মুনাফা তার উদ্দেশ্য নয়। এইটুকুই ফারাক, বাকি এই পোস্ট কর্প কনসেপ্টের মধ্যে কোনো ফারাক নেই। সো এই পোস্ট কর্পের ট্র্যাডিশনাল কনসেপ্টের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আরো যুক্ত করব ই গভর্নেন্সের মতো বিষয়, অর্থাৎ অনলাইনে আমরা কাজকর্ম করতে পারি। দুজনেই কখনো আইআরসিটিসি তে টিকিট কেটেছো? ওই আনরিজার্ভ টিকিটও হতে পারে, রিজার্ভ টিকিটও হতে পারে, যে কোনো টিকিট কি কেটেছো কখনো অনলাইনে? স্যার দেখেছি স্যার। দেখেছো, বা বাড়ির কেউ হুম, কাটছে। হুম, হুম, তাহলে হুম, এই যে কাজকর্ম আমরা মোবাইল থেকেই স্মুথলি টিকিটটা কেটে হুম, আনরিজার্ভ যেগুলো লোকাল ট্রেন তাতে উঠতে পারি, বা হুম, দূরপাল্লায় কোথাও বেড়াতে যাব আমরা বাড়িতে বসে বসে সেই প্ল্যানিং করে মোবাইলেই টিকিটটা কেটে ফেলতে পারি। এই সুযোগ হুম, সুবিধাগুলো সব ই গভর্নেন্সের মানে দায়। হুম, এছাড়াও আজকের দিনে আমরা দেখব বিভিন্ন পৌরসভা বা পঞ্চায়েত তাদের জমি বাড়ির খাজনা দেওয়ার বিষয় সেটাকে অনলাইন করে দিয়েছে। আমরা হুম, দেখব সরকারি ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা যেগুলো অনলাইনে পাওয়া যায়, যেমন অনলাইনে আমরা ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি, আধার কার্ডের জন্য হুম, অ্যাপ্লাই করতে পারি, আধার কার্ড হারিয়ে গেছে নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি, প্যান কার্ড, অল কাইন্ড অফ এইসব কাজকর্ম যেগুলো মানুষের একদম খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। পাসপোর্ট, কেউ বিদেশে যাবে পড়াশোনা করতে, পাসপোর্টের প্রয়োজন, অনলাইনে অ্যাপ্লাই করা যায়। তাহলে এই সব কাজগুলোকে ই গভর্নেন্সের মধ্যে যুক্ত করা হয়েছে। তার মানে ই গভর্নেন্স আসলে কি করেছে, মানুষের যে দীর্ঘ লাইনের মাধ্যমে কোনো হুম, কাজকর্ম করা বা বাড়ি থেকে কোনো একটা দূরবর্তী অঞ্চলে গিয়ে করা, এইগুলোকে সহজ করে দিয়েছে। হুম, আমাদের ভারতবর্ষের সহ গোটা বিশ্বের যে কোনো ব্যাংকিং সেক্টর বলো, তাদের কমিউনিকেশন সিস্টেম বলো, এগুলো সব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমেই পরিচালিত হয়। আধুনিক ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমরা দেখব পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অ্যাক্টিভিটি। হুম, আজকের দিনে সরকার সবকিছু সরকারের ঘাড়ে রেখে দেয় না। এটা আসলে আমরা হুম, নিও লিবারেশনের কনসেপ্ট পড়েছি, নিও লিবারাল থিওরি, সেই নিও লিবারাল থিওরির মধ্যেই ছিল কিন্তু। নিও হুম, লিবারাল থিওরি কি বলতো, বলতো যে লিবারাল থিওরি যেরকম বলছে যে ওয়েলফেয়ার করার কথা, নিও লিবারাল বলছে হ্যাঁ ওয়েলফেয়ার করবো, কিন্তু সব ক্ষেত্রে ওয়েলফেয়ার করবো না। সরকার যদি সব ক্ষেত্রে ওয়েলফেয়ার করতে যায় তাহলে তার বার্ডেন হুম, অনেক বেড়ে যাবে, তাই বার্ডেন হুম, কমানো। তাই খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া অধিকাংশ হুম, ক্ষেত্রকেই তোমরা প্রাইভেট সেক্টর করে দাও। হুম, উদাহরণ হিসেবে আমরা দেখব যে যদি আমরা ট্রেনে দূরপাল্লার কোনো ট্রেনে ট্রাভেল করি, আজকের দিনে করি কিংবা আজ থেকে 10 বছর আগে করি, দেখবো 10 বছর আগে যখন ট্রাভেল করতাম তখন সেখানে গ্রুপ ডির প্রচুর স্টাফ থাকতো, অর্থাৎ যেসব লোকজন ওই ল্যাট্রিন পরিষ্কার করতো কিংবা খাবার দাবার দিত কিংবা ওই চাদর তোয়াল এগুলো দিয়ে যেত, তারা সবাই কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে স্টাফ ছিল। কিন্তু আজকের দিনে আমরা যদি এরকম কোনো ট্রেনে ট্রাভেল করি তাহলে দেখবো সেখানে যে স্টাফ গুলো থাকে তারা কেউ সরকারি স্টাফ নয়, তারা সবাই বেসরকারি স্টাফ। কারণ পুরো আমাদের এই ক্লিনিং অ্যান্ড যেটা হচ্ছে ক্যাটারিং এর যে দায়িত্ব, এটা ইন্ডিয়ান রেলওয়ে প্রাইভেটাইজেশন করে দিয়েছে। বিভিন্ন ট্রেনের জন্য আলাদা আলাদা টেন্ডার দিয়েছে, বিভিন্ন কোম্পানি সেই টেন্ডারে বিড দিয়েছে এবং যে বিডে জয়লাভ করেছে সে তখন ওই 1 বছর বা 6 মাস বা হোয়াটএভার যে টাইমের জন্য সে বিড নিয়েছে সেই অনুযায়ী সেই কাজটা সে করতে পারে পরিচালনা। এবং তাই সরকারের এই লোকজনের রিটায়ারমেন্টের পরে পেনশনের ঝামেলা নেই, শুধু তার কাজটা পরিষেবাটা তার তার হয়ে যাচ্ছে, আর তার বদলে সে কিন্তু যাবতীয় একটা টাকা হয়তো তাকে দিয়ে দিচ্ছে যার বিনিময়ে সে এই পরিষেবাটা প্রোভাইড করছে। তাহলে এগুলো সব পাবলিক প্রাইভেট সেক্টরের কম্বিনেশনে কাজ। আমরা দেখবো আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেলওয়ে ক্ষেত্রে মানে কলকাতা মেট্রো, সেই কলকাতা মেট্রো ক্ষেত্রেও দেখবো যে হয়তো খুব তাড়াতাড়ি সেটাও এরকম প্রাইভেট সেক্টরের এবং পাবলিক সেক্টরের কম্বিনেশনে হবে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে
আহ, বরানগর মেট্রো স্টেশন, বরানগর মেট্রো স্টেশন যেটা থাকে দেখবে জিএসডব্লিউ বলে লেখা আছে। এরকম বিভিন্ন মানে কোম্পানির ব্র্যান্ডিং করা হচ্ছে। তাহলে এগুলো কি করছে, আমাদের সরকারকে কিছু এক্সট্রা টাকা এন্টার করতে হেল্প করছে, যা কিনা সরকারের বার্ডেন কমাচ্ছে। আর কি হতে পারে, আমরা এখন নতুন একটা কথা শুনবো, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কি করে, সে দেশের পরিষেবা বা সার্ভিস তো দিচ্ছে, সেই সঙ্গে আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে কি ভাবনা চিন্তা সেটা নিয়ে এখন থেকে কাজ করে। উদাহরণ হিসেবে আমরা দেখব যে ভারতবর্ষের আমাদের পাওয়ার সোর্স খুব লিমিটেড, তাই ভারতবর্ষ কি করছে, সে নিউক্লিয়ার পাওয়ারকে ব্যবহার করতে চাইছে সাস্টেনেবল লেভেলে। এটা কিন্তু ভালো একটা হেল্পফুল একটা আইডিয়া। তাহলে এই ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এরকম সুদূর প্রসারী কাজ ইনক্লুডেড হতে পারে। ধরো আজকে তুমি যে অঞ্চলে বসবাস করো সেখানে গাছ খুব কমে গেছে, তাহলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করলো যে এরিয়াতে প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা পাবলিক পিছু 10টা করে গাছ লাগানো হবে। এই যদি আজকে একটা ছোট চারা গাছ লাগায়, থোড়াই সেই ছোট চারা গাছটা আজকে আমাকে সুযোগ সুবিধা দেবে, কিন্তু আজ থেকে 20 বছর বা 30 বছর পরে যখন সেই গাছটা অনেক বড় হবে, তখন কিন্তু সেখান থেকে আমি যে সুবিধাটা পাবো সেটা একটা আনলিমিটেড টাইম ধরে দেওয়া একটা পরিষেবা। তাহলে এই যে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এরকম বহুমুখী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, যেগুলো আজকের দিনে আমাদের কাছে হয়তো খুব নগণ্য বলে মনে হবে, কিন্তু ইন ফিউচার সেটা একটা ভালো ফিডব্যাক দেবে। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কাজ সেটাই উন্নয়ন প্রশাসন করতে চায়। আর আরেকটি আধুনিক ভাবনা চিন্তা যেটাও আমরা দেখব, আমি এখনই বলছিলাম গাছ লাগানোর কথা, এটা রিলেটেড উইথ হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন। আমরা দেখবো এনভায়রনমেন্টের ভেরিয়াস টাইপস অফ ইস্যু এখন তৈরি হয়েছে। এই রিসেন্টলি দেখছিলাম যে রাজস্থানের কোন একটি গ্রামে সেখানে প্রচুর ভালো মার্বেল পাথর পাওয়া যায়, এবং সেই মার্বেল পাথরের যে কেটে কেটে নিয়ে যাচ্ছে, ফলে সেখানে প্রচুর ধুলো, ওই মার্বেল পাথরের যে ধুলো, আই থিঙ্ক তোমরা যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে আশেপাশে কোথাও না কোথাও বা নিজের বাড়িতেও এরকম মার্বেল পাথরের কাজ হয়ে থাকতে পারে, তাহলে সেখানে যখন মার্বেল পাথরের কাজ হয়, সেখানে যারা কাজ করে কিরকম পুরো ধুলো গায়ে ভরে যায় নিশ্চয় বুঝতে পারছো। তাহলে তোমার একটা ঘরের বা একটা বাড়ির মার্বেলের কাজ করতে যদি এরকম কন্ডিশন হয়, তাহলে একটা মোটামুটি 10 কিলোমিটার রেডিয়াসের একটা এরিয়া, সেখানে যদি এই ধরনের কাজকর্ম চলে, সেই ধুলোটা একটা অবাধ এরিয়া, কোনো ঘরের মধ্যে নয়, একটা ওপেন স্পেসে হচ্ছে, তো সেটা কোনো রকম নিয়ন্ত্রণ থাকছে না, ফলে সেই আশেপাশের প্রায় 20 থেকে 30টা গ্রামের মানুষজনের কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। কি সমস্যা তৈরি হচ্ছে, ফুসফুসে বিভিন্ন সংক্রমণ, বা হচ্ছে শ্বাসনালীতে বিভিন্ন রকম সংক্রমণ হচ্ছে, বা তাদের খাবার দাবারের ক্ষেত্রে ওই যে সিলিকার মতো যে জিনিসগুলো জলের সঙ্গে মিশে যাচ্ছে, ওই এরিয়ায় এয়ার পলিউশন হচ্ছে, সেইগুলো লং টার্মে তাদের ক্ষতি করছে। তাহলে এনভায়রনমেন্ট প্রোটেকশনের এরকম ছোট ছোট অনেক ইস্যু আছে। আমি একটা ছোট ইস্যু তুলে ধরলাম, আমরা যদি কলকাতার কথা বলি, কলকাতায় প্রচুর পরিমাণে প্লাস্টিক প্যাকেট ইউজ করা হয়, এবং কলকাতায় আমরা দেখতে পাই যে মধ্যে মধ্যে বৃষ্টি হলে জল জমে যায়। যারা মফস্বলে বাড়ি তারা দেখে বেশ বিষয়টা বেশ মজাই করি যে কলকাতা এত বড় শহর আর জলের মধ্যে ডুবে থাকে। এটার অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক। কারণ যত এই ড্রেনেজ সিস্টেম আছে সব প্লাস্টিক্সে ভরে যায়, আর ড্রেনেজ সিস্টেমটা যেতেই পারে না। তুমিও বাড়িতে একবার ট্রাই করতে পারো, যেখানে বেসিনে মুখ ধুতে যাও, একটা প্লাস্টিক যদি এখানে ফেলে রাখো, দেখবে পুরো বেসিন ভরে গেছে। সো এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্স ইন দা সিটি অলসো, কলকাতার মতো শহরগুলোতে। এগুলো এনভায়রনমেন্ট প্রোটেকশনের পার্ট হিসেবে এগুলো, এই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে ঠিক করা, এটা হচ্ছে আজকের দিনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। সো এরকম ভাবে পোস্ট কড ছাড়াও আরো যে কাজগুলোর কথা বললাম, এগুলোই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে পরিধি, আজ থেকে 50 বছর আগে যে পরিধি ছিল বা 20 বছর আগে যে পরিধি ছিল, আজকে সেই পরিধি বেড়েছে। আবার হয়তো আজ থেকে আরো 100 বছর পরে বা আরো 20 বছর 30 বছর পরে আরো এটার পরিধি বাড়বে। যেমন আরো লেটেস্ট কনসেপ্ট হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, বেশ কিছু কান্ট্রি কিন্তু অলরেডি আদার প্ল্যানেটে তাদের কাজকর্ম শুরু করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চায়নার কথা বলবো, যারা একটা সময় মার্সে ট্রাই করেছিল, কিন্তু মার্সের থেকেও তাদের কাছে মুন এখন বেশি আইডেন্টিফাইড এরিয়া হিসেবে দেখা যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে, আমরা যদি মার্সে কোনো লজিস্টিক
অ্যাক্টিভিটি করতে যাই সেটা একটা প্রায় 1-1.5 মাসের সময় লেগে যাচ্ছে। কিন্তু চাঁদের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই দেখেছো কদিন আগেই যে সেখানে মাত্র 2 দিনের মধ্যে যাওয়া হলো এবং আবার 2 দিনের মধ্যে ব্যাক করা, অর্থাৎ টোটাল 4 দিনের মধ্যে আমার যাওয়া আসা হয়ে গেল। তো ওখানে যদি কলোনি করতে যাই তাহলে সেই কলোনি করতে গেলে সেখানেও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটির প্রয়োজন। তাহলে এগুলো হচ্ছে আরো আল্ট্রা মডার্ন কনসেপ্ট, যেখানে এরকম আদার প্ল্যানেটের মানুষজন বা একটা রাষ্ট্রের সরকার তারা কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, যার জন্য সেটাও কিন্তু তাদের রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের পার্ট। তাহলে এই সব কিছু কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ইনক্লুড করছি। পরিধিগুলো সবগুলো ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে বলবে তোমরা যে এর থেকে তাহলে আমরা কি সুবিধে পাচ্ছি, কি সিগনিফিকেন্স আমরা এখান থেকে লাভ করছি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তাহলে আমাদের কি দিচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান যেটা দিতে পারছে না সেটা বুঝতে পেরেছো? রাষ্ট্রবিজ্ঞান আমাদের কোন একটা পার্টিকুলার ফিল্ডের উপর ফোকাস করে না। যেমন আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞানের একটা উইংস হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। ইন্টারন্যাশনাল রিলেশন কি করে, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্ক নিয়ে ডিসকাস করে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ডিসকাস করে না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ, দ্যাট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটা নিয়ে ডিসকাস করে। তার সঙ্গে রিলেটেড যা যা আছে সেগুলোকে অনেক এলাবোরেটলি ফোকাস করে ডিসকাস করে, ফলে রাষ্ট্রবিজ্ঞান আমাদের দিতে পারে না। এটাই হচ্ছে এর সিগনিফিকেন্স। একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য প্রশাসনিক যে সাপোর্ট, সেই প্রশাসনিক সাপোর্টটা আমরা এই জনপ্রশাসন থেকে পাই। কাঠামো থেকে শুরু করে সেটা কিভাবে চলবে, অর্থাৎ পুরো নীতি কোনো একটা পলিসি মেকিং থেকে শুরু করে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্টেশন, এবং সেই ইমপ্লিমেন্টেশনের পরে যদি আমরা তার থেকে কোনো রকম চেঞ্জেস এর প্রয়োজন হয়, যেটা আমরা ডেভিড ইস্টনের কনসেপ্টে পাই, যে একটা এরিয়ার পাবলিকের কিছু ডিমান্ড হবে, সেই ডিমান্ডটাকে সরকার গুরুত্ব দেবে, সেই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করবে সরকার, সেক্ষেত্রে ডিসিশন মেকিং হলো। এরপরে সেই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করে ওই প্রকল্পটাকে বা একটা কোনো প্রকল্প নেওয়া হলো, সেই প্রজেক্টটাকে ওখানে ইমপ্লিমেন্ট করা হলো। ইমপ্লিমেন্ট করলে যে দুর্দান্ত কাজ করবে এরকম নয়, তখন আবার ফিডব্যাক নেওয়া হয় যে প্রকল্পটা আদৌ সেই ডিমান্ড পূরণ করতে পেরেছে কিনা। ফিডব্যাকের থ্রু দিয়ে সরকার জানতে পারলো যে হ্যাঁ কিছুটা পূরণ করতে পেরেছে কিন্তু অনেকটাই পারেনি, তাহলে সেই যে জায়গাটা পারলো না সেই জায়গাটাকে মডিফাই করা, এগুলোও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাত্র একটা কাজ করেই তার শেষ হয় না, বরং সেটাকে মনিটরিং করা এবং টাইম টু টাইম তাতে কোনো রকম অল্টারেশন করা বা কোনো রকম কম্বিনেশন চেঞ্জ করা, এগুলোও কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজের মধ্যে পড়ে। তো এই হচ্ছে আমাদের নেচার, মিনিং এন্ড স্কোপ এবং সেই সঙ্গে সিগনিফিকেন্স। এখানে প্রত্যেকটাই পয়েন্ট দেওয়া আছে। ওভারঅল এখান থেকে আমি আজকে ডিসকাশন করছি বা রোজই এরকম করব ডিসকাশন, এরকম কিন্তু কোশ্চেনও দিয়ে দেবো। মানে আজকে যে ফার্স্ট যে ডিসকাশন, তো আজকে এখান থেকে কোনো কোশ্চেন নয়, আমি এখানে পুরো টপিকটাই দিয়েছি। ডিসকাশনের পরে শেষে কোন কোন বইয়ের রেফারেন্স সেটাও দিয়ে দিয়েছি। এত বই কেনা সম্ভব নয়, কিন্তু যদি লাইব্রেরিতে থাকে বা কোথাও পাওয়া সম্ভব তাহলে দেখো। বেসিক্যালি তোমাদের যে বইটা পড়তে সুবিধা, আমি সবসময় সেটাই বলি যে যার যে বইটা পড়তে সুবিধে সে সেই বইটাকে ইউজ করতে পারে। যেহেতু এটা একটা কোনো বইয়ের বিষয় নয়, অনেকগুলো বইয়ের সঙ্গে কানেক্টেড বিষয়, তাই আমি এখানে অনেকগুলো দিয়েছি। কিন্তু তোমাদের এতগুলো বই দেখার দরকার নেই, তোমরা যেগুলো পাবে তোমাদের হাতের কাছে সেগুলোকে ইউজ করবে। যদি তোমাদের এর আগের কোনো বই থেকে থাকে বা পুরনো বই কোনো আছে তো সেটাকেও ইউজ করতে পারো। এখান থেকে কোশ্চেন কিরকম হয়, যেমন ধরো কোশ্চেন দিল যে হোয়াট ইজ দ্য নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্ড আউট দ্য স্যালিয়েন্ট ফিচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বা হোয়াট আর দ্য স্কোপ এন্ড সিগনিফিকেন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো শর্ট নোট থাকলে এরকম করে লিখতে হবে, আবার যদি ব্রড নোট কমপ্লিটলি জিজ্ঞেস করতে পারে যে নেচার, মিনিং, স্কোপ এন্ড সিগনিফিকেন্স অল দ্যাট প্রোভাইড, বা অ্যাজ এ কমপ্লিটলি বললো যে রাইট আ শর্ট নোট অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্পেশাল রেফারেন্স উইথ দি সিগনিফিকেন্স। তো হোয়াটএভার চাই দেবে, এটাই সেভাবে ঠিক। নেচার আছে প্রথমে, আমি প্রথমে মিনিং করিয়েছি, তারপরে নেচার, তারপরে স্কোপ আছে, আর শেষে গিয়ে সিগনিফিকেন্ট বা এর যে ভূমিকা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেটা ডিসকাস করা আছে। স্যার একটা প্রশ্ন ছিল।
স্যার বলছি যে আমি যে মানে বলছিলাম যে স্যার এটা তো আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার ওই পলিসি মেকিং এর উপর আমি যে আপনার সিলেবাসটা দিয়েছিলাম সেখানে স্যার পলিসি মানে নেচার সিগনিফিকেন্স অফ পলিসি ডিস্টিংশন বিটুইন ডিসিশন মেকিং অ্যান্ড পলিসি মেকিং এইগুলোর উপর স্যার আমার তো দরকার মানে এগুলো তো আমার হয়ে গেছে। আচ্ছা, আমি তো পেপার 5 থেকেই দেখছিলাম। পেপার 5 তে তোমার হয়ে গেছে, পেপারের প্রয়োজন নেই। না পেপার 5 থেকেই আমার হবে। পেপার 5 এ দেখুন পাবলিক পলিসি আছে আমার। পাবলিক পলিসি মানে তারপরে আমি ডিসিশন মেকিং এন্ড পলিসি অ্যানালিসিস যে পোরশনটা রয়েছে সেটা তো? দাঁড়া আমি দেখছি। হ্যাঁ, ডিসিশন মেকিং হ্যাঁ স্যার। নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ পলিসি অ্যান্ড ডিস্টিংশন হ্যাঁ এটা। তো ওটা হুম। তারপরে সেটাই দেওয়া আছে। আমি তো আচ্ছা, আচ্ছা। সিরিয়ালি ফলো করছিলাম ১ নম্বর আর ২ নম্বর এটা আচ্ছা, রেখেছি। আচ্ছা। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি কি নোট দেবেন না? মানে অ্যাকচুয়ালি আমি ওই বইয়ের ব্যাপারগুলো মানে অ্যাকচুয়ালি বুঝতে তো পেরেছি আমি। কালেকশন আমি সেটাই হুম, তো বললাম যে আজকে আমরা ফার্স্ট ডে ডিসকাস করছি, তাই এখানে শুধু হুম, টপিকটাই তুলে ধরা হয়েছে। হুম। নেক্সট ডে থেকে আমি এই টপিকগুলো যেমন দেবো তার সঙ্গে সঙ্গে দেখবে কোশ্চেন আনসারও দেওয়া আছে, যেটা আমাদের এক্সামে হুম, যেরকম কোশ্চেন আনসার লিখতে হবে সেরকম করে দেওয়া থাকবে। আচ্ছা। আচ্ছা আমি একটা কথা বলছি যে আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন ওটা কি আপনাকে আমি পাঠাবো? মানে হ্যাঁ, একবার কি দেখো। আমি দেখো তাহলে আমার ব্রেকআপটা বুঝতে সুবিধা হবে, বা হ্যাঁ, আচ্ছা, আচ্ছা কোশ্চেনটা ঠিক কোন আছে। জিনিসটা বুঝতে সুবিধা হবে। যদি প্রিভিয়াস ইয়ারে ২-১ বছরে থাকে হ্যাঁ, হ্যাঁ, আমার আছে স্যার। এবার আমি আগের বছরই পাইনি। আমি 18-19 এর কোয়েশ্চেনটা আমি অনলাইন থেকে পেয়ে গেছি। মানে ওটা সাইটে দেওয়া আছে। বাকি ৩ বছরের এখনো পাইনি। মানে ওটা কেন সাইটে দেওয়া নেই ওটা একবার জিজ্ঞেস করতে হবে। কিন্তু স্যার আমি 18-19 এর তাহলে আমি 5th পেপারের উপর কোয়েশ্চেনটা তাহলে আপনার কাছে দিয়ে দেবো। হ্যাঁ, আমাকে দিয়ে দেবে। আর হুম। আমিও দেখবো যে যদি রিসেন্টলি কোনো কোশ্চেন পাই, একটু যারা পুরনো ওল্ড স্টুডেন্ট আছে সেখান থেকে যদি কারোর কাছ থেকে কোনো পাই আমিও দিয়ে দেবো। তুমি আমাকে আচ্ছা স্যার। ইস্যুটা দিও, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে আমরা ফোকাস করব হচ্ছে ডিসিশন মেকিং এন্ড পলিসি অ্যানালিসিস। পাবলিক হুম, অ্যাডমিনিস্ট্রেশনের আমি একটু আগে ডিসকাস করছিলাম যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে পার ডে হাজারো ডিসিশন নিতে হয়। সেই ডিসিশন মেকিং গুলোর সঙ্গে ডিসিশনটাকে মধ্যে মধ্যে মনিটরিং করা, তাতে যদি কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন থাকে সেগুলোকে করা, এগুলোও তার সঙ্গে ইনক্লুডেড। ডিসিশন মেকিং কনসেপ্টে সবসময় হারবার্ট সাইমনের কনসেপ্ট বা আইডিয়া আমরা সেখানে ডিসকাস করব। পাবলিক পলিসি মেকিং এর যে প্রসেস রয়েছে তাতে আমরা দেখব যে বেশ কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন যাদের কন্ট্রিবিউশন রয়েছে, লাসওয়েল রয়েছে, সাইমন রয়েছে। তো এই রাষ্ট্রবিজ্ঞানীরা তারা কি বলেছে, তাদের থিওরি নিয়ে অনেক সময় প্রশ্ন দেয়, মানে তাদের কম্পারিজন করে থিওরি দিয়ে। তো সেগুলো আমরা এর মধ্যে দেখব। নর্মালি ডিসিশন মেকিং বলতে তোমরা কি বোঝো একটু আমাকে বলো। কাকে বলবো ডিসিশন মেকিং? যে কোনো বিষয় বলতে পারো। হুম, কোথাও একটা বেড়াতে স্যার বেড়াতে হুম, যাওয়ার বিষয়ে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার বলছি। ডিসিশন মেকিং মানে যেটা আপনি কোনো কাজ করার আগে যে একটা মানে আপনি তৈরি করেন মানে একটা রাফলি যে ওই একটা খসড়া তৈরি করা হয়। মানে ডিসিশন নেওয়ার মানে ডিসিশন করার আগে যে একটা কিভাবে আমি জিনিসটাকে স্ট্রাকচার্ড করব। আমরা তার ম্যাপিং আগে যে করবো, একটা প্ল্যানিং হ্যাঁ একটা ম্যাপিং করব হ্যাঁ ওটাকেই বলে। ম্যাপিংটা হচ্ছে ডিসিশন মেকিং। না ম্যাপিং করে ডিসিশন এবার ম্যাপিং করার পর যে যখন জিনিসটাকে আমি ওয়ে আউট করব মানে জিনিসটা আমি পুট করব মানে যে ডিসিশনটা আমি তৈরি করলাম মানে কিভাবে পাবলিকের মানে পাবলিকের কি আর কি ডিমান্ড মানে সেটা দেখার পর যে আমি যে প্রিপারেশনটা করে যে আমি অ্যাপ্লাই করলাম স্ট্রাকচার ওয়েতে ওটাকে আমি ডিসিশন মেকিং বলছি। তার মানে তোমরা মানে আমরা সরাসরি রাষ্ট্রের ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিসিশন মেকিং মানে হচ্ছে সরকার হুম, জনগণের জন্য কোন একটা কাজ করার আগে, সিদ্ধান্ত গ্রহণ করার আগে বিভিন্ন সার্কামস্টেন্স গুলোকে চেক আউট করছে এবং হুম, ম্যাপিং করছে যে কোনটা করলে আমাদের যে যে উদ্দেশ্যে আমরা এটা করছি সেই উদ্দেশ্যটা সফল হবে। তার মানে আমরা বলতে পারি যে ডিসিশন মেকিং ইজ কোয়াইটলি ডিপেন্ডস অন দা পারপাস, তাই না? হুম, একটা ডিসিশন হ্যাঁ, মেকিংটা আমরা কোন একটা হুম, সিদ্ধান্ত কিসের বেসিসে নিই, তার উদ্দেশ্য কি আছে। আমার যদি উদ্দেশ্য জানা না থাকে তাহলে তোমার ডিসিশন মেকিংটা হুম, ভুলভাল হয়ে যাবে। মানে আমার হুম, যদি উদ্দেশ্য এরকম থাকে যে আমি পাহাড়ে বেড়াতে যাব এই জন্য যে আমি সেখানে পাহাড়ে গিয়ে আমি পাহাড় থেকে ছবি তুলবো, ফটোগ্রাফি করবো, তাহলে এই হুম, উদ্দেশ্যটা যদি আমার না জানা থাকে তাহলে আমি কি করবো? তাহলে আমি
ক্যামেরা নিয়ে যাবো না, গিয়ে তারপরে আমি বলবো আমার তো এই উদ্দেশ্য ছিল, এবার ক্যামেরা নেই। তো তার মানে আমাকে সেই যখন আমি সেটা প্ল্যানিং করব, সেই প্ল্যানিংটার মধ্যে আমার কি পারপাসে হচ্ছে সেটা আমাকে জানতে হবে। এক্স্যাক্টলি যে কোনো ডিসিশন মেকিং যারা থিওরি দিয়েছেন তাদের বক্তব্যও তাই। স্পেশালি আমরা যদি সাইমনের কথা বলি, হার্বার্ট সাইমনের কথা, তিনি বলছেন যে যখন আমরা কোনো ডিসিশন মেকিং করি তখন আমরা অল্টারনেটিভ গুলো দেখে নিই। মানে আমার কাছে 4টে চয়েস আছে, 4টে চয়েসের মধ্যে কোনটা আমার কাছে বেটারমেন্ট দেবে সেটা আমি একটা মোটামুটি আইডিয়া করে সেটাকে চুজ করি। তার মানে কখনো ডিসিশন মেকিং কিন্তু একটাই পথ এরকম বলে না, অলওয়েজ দেয়ার ইজ অ্যান অপশন। এই অপশন গুলোকে আমরা পারমুলেশন কম্বিনেশন করে করে দেখি যে কোনটা বেটার হবে। দ্বিতীয়ত, পারপাস বেসিসে ডিসিশন মেকিং হয়। কি পারপাস তার রেসপেক্টে ডিসিশন মেকিং কিন্তু পরিবর্তিত হবে। আমার যদি পারপাস থাকে আমি বাইক রাইড করব এবং বাইক রাইড করে লাদাখে বেড়াতে যাব, তাহলে আমার একটা ভালো সিসির বাইকের প্রয়োজন, কারণ লং টার্মে আমার যে বাইক রয়েছে সুজুকি তাতে সেটা চলবে না, আমাকে হার্লে ডেভিডসন বা এরকম একটা বেশ হেভি বাইক নিতে হবে যেটা দীর্ঘ সময় চালালেও গরম হবে না বা তার কোনো সমস্যা দেখা দেবে না। তাহলে আমাকে কোন একটা পারপাস আমাকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি দেবে, বেটারমেন্ট দেবে। সঠিক যদি পারপাসটা আমি চুজ করতে পারি তাহলে আমার ডিসিশন মেকিংটাও সঠিক হবে বা নির্ভুল হবে। থার্ড যেটাকে হার্বার্ট সাইমন উল্লেখ করছেন সেটা হচ্ছে লজিক্যালি কোনো কিছুকে চেক করা। লজিক্যালি কোনো কিছুকে চেক করে দিতে কিন্তু আবার সে আমাকে কম্পেয়ার করতে হবে। আমার যে 4টে আমি ডিসিশন মানে চয়েসের কথা বললাম, 4টে তো কিছু কিছু লজিক রয়েছে প্রত্যেকটার পেছনে, তার মধ্যে থেকে আমি এইটাকে চয়েস করলাম, 3 নম্বরটাকে চয়েস করলাম। তাহলে এই যে লজিকটা, যে বাকিগুলোকে করলাম না চয়েস, এটাকে করলাম, সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট অফ দি ডিসিশন মেকিং, যে লজিক্যালি অন্যগুলো রিজেক্টেড হলো, আমি একটাকে চুজ করলাম। অ্যান্ড অলওয়েজ চুজ দ্য বেস্ট অপশন। এই অপশনগুলো যখন চুজ করব, লজিক্যালি আমি যখন কম্পেয়ার করে করে দেখব, সেই দেখার মধ্য দিয়ে কিন্তু আমার ব্রেন বলে দেবে যে কোনটা আমার জন্য বেস্ট চয়েস। আমি যদি লাদাখ পর্যন্ত বেড়াতে যাই আমার ফ্যামিলি নিয়ে, যার মধ্যে আমার একটা 5 বছরের বাচ্চা থাকবে এবং একজন 60 বছরের বয়স্ক ব্যক্তি থাকবে, তাহলে অবশ্যই আমি বাইক রাইড করে যাব না, কিন্তু আমার তখন একটা ঠিকঠাক 4 হুইলারের প্রয়োজন। কিন্তু আমি যদি একা ট্রাভেল করি তাতে কিন্তু আমি একটা বাইক রাইড করে যেতে পারি। সো দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমার কাছে চয়েস আছে যে আমি আমার ওয়াইফকে নিয়ে যাব, নাকি আমি আমার ওয়াইফ এবং বেবিকে নিয়ে যাব, নাকি আমি আমার ওয়াইফ, বেবি এবং আমার মাকে নিয়ে যাব। and now I find out কি লাদাখ is a long term journey, so not possible, বাচ্চার শরীর খারাপ হয়ে যেতে পারে, ফলে বাকিদের বাইরে বেরোনো অত অভ্যাস নেই, ফলে তাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সো আই উইল ডিসাইড কি আমি একা যাব উইথ বাইক। তো এটা দেখবো, এবং এক্ষেত্রেও কিন্তু ওই পোস্ট করবের ট্র্যাডিশনাল কনসেপ্টও চলে আসবে কোনো ডিসিশন মেকিং এ। মানে ওখানেও দেখতে হবে না যে আমি কোনো ডিসিশন মেকিং এ বাজেটিং এর বিষয়টা কি, আমার টাকা কি আছে, বাজেট কতটা পারমিট করবে আমার, বা আমি সেখানেও দেখব যে আমার কোন একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অন্যজনের উপর কি প্রভাব পড়বে, সেই বিষয়গুলো কিন্তু এর মধ্যে দেখার রয়েছে। সো এই প্রধান 4টে বিষয়। নাম্বার 1, পসিবল অল্টারনেটিভস কে আইডেন্টিফাই করা। নাম্বার 2, রেশনাল ওয়েতে অল্টারনেটিভ গুলোকে চেক করা, লজিক্যালি কোনটার থেকে কোনটা বেটার বা খারাপ সেটাকে দেখা। লাস্ট ওয়ান হচ্ছে চুজ দ্য বেস্ট অপশন, সব থেকে ভালো জিনিসটাকে চুজ করা। এক্ষেত্রে হার্বার্ট সাইমন বেসিক্যালি রেশনালিটির উপর বেশি জোর দিতে বলেছেন ডিসিশন মেকিং এ। তার কারণ, তার জন্যই তার এই ডিসিশন মেকিং কে আমরা রেশনাল ডিসিশন মেকিং বলি। তার অন্যতম কারণ হচ্ছে হিউম্যান নলেজ ইজ অলওয়েজ লিমিটেড। তাই আমাদের তো আনলিমিটেড নলেজ নেই। এই লিমিটেড নলেজ দিয়ে আমরা যখন কোনো কিছুকে চেক আউট করব, তখন চেষ্টা করব যতটা সম্ভব রেশনাল অ্যাপ্রোচ গ্রহণ করতে, এবং
টাইম অ্যান্ড ইনফরমেশন আর ইনকমপ্লিট। যদি আমরা কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে টাইমকে ইম্পর্টেন্স না দিই, ইনফরমেশনকে সেখানে ইম্পর্টেন্স না দিই, তাহলে কিন্তু সঠিক ডিসিশন মেকিং হওয়া পসিবল নয়। এবং সবসময় চেষ্টা করা হবে যে এই ডিসিশন মেকিং যেন ম্যাক্সিমাম পিপলকে স্যাটিসফাই প্রোভাইড করতে পারে। একমাত্র এই ম্যাক্সিমাইজিং অফ স্যাটিসফ্যাকশন অফ দি পিপল উইল প্রোভাইড কি এটা একটা ঠিকঠাক ডিসিশন মেকিং হয়েছে। আজকে সবাই নিশ্চয়ই দক্ষিণেশ্বরে বেড়াতে এসেছো, দেখেছো দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক বলে একটি জায়গা আছে, উপর দিয়ে হেঁটে হেঁটে একদম মন্দিরের সামনে গিয়ে নেমে যাওয়া যায়। সো ওই স্কাই ওয়াকটা তৈরি করা এটা একটা ডিসিশন ছিল, সরকারি সিদ্ধান্ত ছিল। স্কাই ওয়াক তৈরি করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচা হয়েছে। বাট মজার ব্যাপার হলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের ওই চত্বরে মেট্রো স্টেশন আছে, ওই চত্বর দিয়ে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, বেশ কিছু এক্সপ্রেস ট্রেন ওখানে থামে। ওই চত্বর দিয়ে রাস্তা আছে যেটা বেসিক্যালি আমাদের দিল্লি রোডের সঙ্গে জোড়ে, এবং নট অনলি দিল্লি রোড, অলসো আমাদের হলদিয়ার যে রোড অর্থাৎ দীঘা যাওয়ার যে রুট, সেটাও ওই দক্ষিণেশ্বরের সামনে দিয়ে। অ্যান্ড ওখানে নিয়ারেস্ট আবার হাওড়া রুটও আছে খুব কাছাকাছি। ফলে দক্ষিণেশ্বর ওই অঞ্চলে এতগুলো রুট আছে, যার ফলে ওই দক্ষিণেশ্বরের রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডের ওখানে করে প্রচুর ক্যাওস হয়। আর এই ক্যাওসটা এই স্কাই ওয়াকের থ্রু দিয়ে সেই ক্যাওসটাকে কিছুটা হলেও ম্যানেজ করা পসিবল হয়েছে। অন্ততপক্ষে যারা ঠাকুরের মানে মা কালী দেখতে আসছে তাদের জন্য তার অন্তর্পক্ষে সেটা খুব হেডেকহীন একটা অ্যাক্টিভিটি হচ্ছে, বিকজ তারা স্মুথলি ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারছে। সো এটাকে যদি আমি রেশনাল কনসেপ্টে যদি না ভাবতাম যে এই এই সুবিধাগুলো হবে, বা আমি যদি এটা চিন্তা না করতাম যে আমি যদি পাবলিককে অ্যাওয়ার, মানে যারা প্রথম এসেছে তাদের পক্ষে সম্ভব না যে স্কাই ওয়াক কোন দিকে, ওই উপর দিয়ে গেলে আদৌ আমরা মন্দিরে যাব কিনা, তাহলে আমি ঠিকঠাক করে ধরো ওখানে কোনো রকম কোনো কোথাও লেখা নেই, ইন্ডিকেট করা নেই, দিক নির্দেশ করা নেই, তাহলে কিন্তু এই কমপ্লিট ডিসিশন মেকিংটা কি হতো, ওয়েস্টেজ হয়ে যেত। কারণ এখানে পাবলিককে অ্যাওয়ার করার কোনো ব্যবস্থা নেই, মাইকিং এর কোনো ব্যবস্থা নেই। তাহলে এইগুলো যদি আমি করি, মাইকিং এর ব্যবস্থা করি, ঠিকঠাক করে রোড ইনস্ট্রাকশন দিয়ে দিই, তাহলে কিন্তু মানুষজন সেইটা থেকে ম্যাক্সিমাম উপযোগিতা পাবে। তাহলে শুধুমাত্র আমি এটা স্কাই ওয়াক বানিয়ে দিলাম, বাকি আর কোনো কিছু করলাম না, তো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ান। দ্য কারেক্ট ওয়ান কি আমি এর মাধ্যমে ম্যাক্সিমাম পিপলদের স্যাটিসফ্যাকশন বা সুবিধে দিতে পারছি কিনা। পুরোটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে সাইমনের ডিসিশন মেকিং কনসেপ্টের বেসিক বিষয়। পাবলিক পলিসি কোয়াইটলি ডিফারেন্ট, তার কারণ পাবলিক পলিসির উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা নয়। পাবলিক পলিসি সবসময় এটাই ট্রাই করে যে পাবলিকদের যাতে কিছু সুবিধে হয়। পাবলিকদের সুবিধে করার জন্য সরকার বিভিন্ন রকম পলিসি নিয়ে আসে, যে পলিসিগুলো ট্রাই করে কি ম্যাক্সিমাম পিপলদের সুবিধে প্রদান করবে, এবং অনেক সময় টার্গেটেড পাবলিককেও এখানে পরিষেবার মধ্যে নিয়ে আসা হয়। উদাহরণ হিসাবে আমি বেকার ভাতা, সরকার থেকে বেকার ভাতার ব্যবস্থা করবো, তার মানে এখানে টার্গেটেড পিপল যারা বেকার রয়েছে তাদেরকে সরকার এই পরিষেবা প্রোভাইড করছে। আমি কন্যাশ্রী প্রকল্প বা রকম কোনো প্রকল্প নিয়ে আসলাম, যেটা শুধুমাত্র অ্যাডাল্ট যেসব মহিলা রয়েছে তাদের জন্য। তো এরকম ভাবে পাবলিক পলিসি কোনো নির্দিষ্ট টার্গেটেড পাবলিককেও আইডেন্টিফাই করতে পারে, আবার আমি আপামর মানুষের জন্য করলাম। লাইক কি আমি বললাম যে আমি পুরো শহরে 10,000 গাছ লাগাবো। এই যে 10,000 আমি গাছ লাগাচ্ছি, সরকার থেকে পলিসি তৈরি হয়েছে প্ল্যান্টেশন অফ ট্রিজ এর, সেটা কিন্তু কমপ্লিট সবারই জন্য, কোনো পার্টিকুলার টার্গেটেড পিপলদের জন্য নয়। তো তাহলে সরকার
কোনো পাবলিক পলিসি টার্গেটেড পিপলদের জন্য করতে পারে, আবার ওভারঅল ইউনিভার্সাল ভাবে সেই পলিসি ইমপ্লিমেন্ট করতে পারে। এই পাবলিক পলিসির যদি আমরা পুরো এভলিউশনটাকে দেখি, তাহলে সেখানে আমরা মেনলি লাসওয়েল, সাইমন এরকম বেশ কিছু বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের বিষয় দেখতে পাবো। তো প্রথমে আমরা লাসওয়েলের কনসেপ্টের কথা বলতে পারি পাবলিক পলিসির এভলিউশনে। লাসওয়েল বেসিক্যালি টোটাল পাবলিক পলিসির যে এভলিউশন তার কোর প্রিন্সিপালটা প্রোভাইড করেছেন বা কোর কন্ট্রিবিউশন রয়েছে। তার কি রয়েছে? 1950s তিনি প্রথম পাবলিক পলিসির গুরুত্বর কথা বলেন এবং নলেজ ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোভাইড আ পাবলিক প্রসেস বা পাবলিক পলিসি, সেটা সম্পর্কে তিনি উল্লেখ করেন। অর্থাৎ কোনো একটা পাবলিক পলিসি গঠন করার ক্ষেত্রে সেই পলিসির সংক্রান্ত নলেজ কতটা রয়েছে তার উপর গুরুত্ব দিতে বলেন এবং এই পলিসিটাকে ইমপ্রুভ করার জন্য টাইম টু টাইম মনিটরিং অ্যান্ড মডিফিকেশন, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট অফ দি লাসওয়েলস ডিসিশন মেকিং পাবলিক পলিসি মেকিং কনসেপ্ট। এক্ষেত্রে লাসওয়েলের যদি আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে আইডেন্টিফাই করি, তার মধ্যে অন্যতম হবে ট্র্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন পলিসি মেকিং প্রসেস। ট্র্যাডিশনাল প্রসেসকে এখানে কিন্তু লাসওয়েল বর্জন করছেন না। ট্র্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন পলিসি ওরিয়েন্টেশন হলো যেখানে মেনলি ফোকাস করা হয় রুলসের ওপর। টপ লেভেলের র্যাঙ্কের অফিসার তিনি তার নিচের লেভেলের অফিসারকে নির্দেশ দেবেন, তার নিচের আরো যারা অফিসার তারা সেই নির্দেশকে পালন করবে। এভাবে টপ টু বটম অর্থাৎ হায়ারার্কি মেকানিজম ফলো করা এবং সর্বোপরি এই পলিসি মেকিং প্রবলেম সলভিং পলিসি মেকিং হিসেবে পরিগণিত হয়। প্রবলেম সলভিং কেন? কারণ ওই যে বললাম যে দক্ষিণেশ্বরে মানুষজন এসে প্রচুর সমস্যা হচ্ছিল মন্দিরে যেতে, তাই সরকার থেকে স্কাইওয়াকের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে মানুষের প্রবলেম সলভ করার জন্য সরকারের উদ্যোগ। পলিসি মেকিং এর অন্যতম একটা উদ্দেশ্যই ট্র্যাডিশনাল কনসেপ্টে ছিল যে প্রবলেম সলভিং, কতটা মানুষের সমস্যা দূর করতে পারছে। এবং এখানে কিছু রিয়েল ওয়ার্ল্ড ইস্যুকে গুরুত্ব দেওয়া হতো, লাইক পভার্টি, এভিয়েশন বা ওয়ার অ্যাক্টিভিটি বন্ধ করা, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, এগুলোকে এখানে প্রধান ক্রাইসিস এবং প্রবলেম বলে আইডেন্টিফাই করা হতো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেটা আমরা লাসওয়েলের কনসেপ্টের মধ্যে পাই। কাকে বলবো ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাসওয়েল বলছে পাবলিক পলিসি শুড কম্বাইন অফ নাম্বার 1 ইকোনমি, নাম্বার 2 সোশিওলজি, নাম্বার 3 পলিটিক্যাল সায়েন্স and number 4 সাইকোলজি, obviously পিপলস সাইকোলজি। এগুলো যদি কম্বিনেশন হয় তাহলেই এটা মোর সায়েন্টিফিক অ্যান্ড মোর প্র্যাকটিক্যাল ওয়েতে ইমপ্লিমেন্ট করা সম্ভব বা ডিসিশন মেকিং পলিসি মেকিং করা সম্ভব। থার্ড ওয়ান তিনি বলছেন কন্টেক্সচুয়াল অ্যান্ড প্রবলেম ওরিয়েন্টেড, কোনো প্রবলেম সলভিং নেচার থাকতে হবে এবং সোশ্যাল প্রবলেমস, যে সোশ্যাল প্রবলেমস এর কথা বলছিলাম লাইক পভার্টি অর কমিউনিকেশন ইস্যু, এইগুলো নিয়ে কথা বলবে, এগুলো সংক্রান্ত হতে হবে। এন্ড মাল্টি স্টেজ পলিসি প্রসেস, যেটা হচ্ছে পলিসি সাইকেলের সঙ্গে কানেক্টেড। পলিসি সাইকেল কি? কোন একটা প্রবলেম প্রথমে রেজ হচ্ছে, সেটাকে তাহলে আইডেন্টিফাই করা, তারপরে সেই আইডেন্টিফাইড প্রবলেমটার উপর বেস করে পলিসি ফর্মুলেশন করা,
পলিসি ফর্মুলেশন হয়ে যাওয়ার পরে তার উপর বেস করে ডিসিশন নেওয়া যে কবে কি ইমপ্লিমেন্ট করা হবে না হবে, ডিসিশন মেকিং এর পরে তারপরে সেই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়িত করা, আর ইমপ্লিমেন্টের পরে এটাকে এভালুয়েট করা যে কতটা কি সুবিধে দিল। সো এই যে সার্কেল, এটা একটা সার্কেল প্রসেস, এটা চলতেই থাকে, এটা ডেভিড ইস্টনের কনসেপ্টেও আমরা পেয়েছিলাম। এভাবে পলিসি মেকিং এর ক্ষেত্রে মাল্টি স্টেজ স্টেপগুলোকে ফলো করাকেই বলা হয় মাল্টি স্টেজ পলিসি প্রসেস। এন্ড 5 নম্বর হচ্ছে নরমাটিভ এন্ড সায়েন্টিফিক অ্যাপ্রোচের কম্বিনেশন। সায়েন্টিফিক মানে ডেটা বেসড হবে, সায়েন্টিফিক্যালি প্রুভড হবে, অ্যান্ড নরমাটিভ হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড হবে, যেখানে আমরা দেখব ডিগনিটি, এথিক্স এগুলোকে ফলো করা। রিসেন্টলি আমাদের রাজ্যে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, দেখেছো নিশ্চয়ই, যে কোন একটি পলিটিক্যাল পার্টি জয়লাভ করেছে। নাও তারা তাদের প্রধান যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি বেঁকে বসেছেন যে তিনি রেজিগনেশন দেবেন না, কারণ তার মনে হয়েছে যে নির্বাচনে তাদেরকে ঠকানো হয়েছে, ইলেকশন কমিশন তাদেরকে ইচ্ছে করে হারিয়ে দিয়েছে। জনগণ চেয়েছে মমতাকে জেতাতে, কিন্তু ইলেকশন কমিশন উদ্যোগ নিয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে কোথাও গিয়ে আমরা দেখবো এখানে সে ডেমোক্রেটিক যে প্যাটার্ন আমাদের ভারতবর্ষে বা গোটা বিশ্বের যেখানে পার্লামেন্টারি প্যাটার্ন ফলো হয়, সেটাকে এখানে তিনি কি করলেন, তিনি এখানে পুরোপুরি নাকচ করে দিলেন। তাহলে ডেমোক্রেসি এখানে পুরোপুরি আমরা বলবো যে অ্যাভয়েড করলেন তিনি। এবং এক্ষেত্রে তিনি কোনো এথিক্যাল যে দিকগুলো রয়েছে, এথিক্যাল দিক কি আমরা জানি, আমাদের যে অটোনমাস বডিকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সেটা একটা পুরোপুরি সাংবিধানিক সংস্থা, এবং সেটাকে এভাবেই অথরিটি তৈরি করা হয়েছে বা তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে যাতে সে ফ্রি অ্যান্ড ফেয়ারলি ইলেকশনটাকে কন্ডাক্ট করতে পারে। এখন ফ্রি ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার পরেও যখন কোনো একটি নির্দিষ্ট দলের ব্যক্তি এবং যিনি কিনা কোনো একটি রাজ্যের সরকারি ক্ষেত্রে কোনো একটি সাংবিধানিক পদে রয়েছেন, সেখান থেকে তিনি এরকম কোনো কথা বলতেই পারেন না, দিস ইজ কমপ্লিটলি অ্যান আনএথিক্যাল বক্তব্য। তো এইরকম বিষয়কে কিন্তু এখানে ক্লিয়ার করা হয়, যখন কোনো ডিসিশন মেকিং হবে তা যেন এথিক্যালি কারেক্ট হয়, আর সেটা যেন অবশ্যই ডেমোক্রেসির মতো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একটা দেশে অলরেডি সমাদর পাচ্ছে সেগুলোকে যেন সম্মান জানায়। তো এইরকম ভাবে ডিসিশন মেকিং করতে হবে। তাহলে লাসওয়েলের ওভারঅল যে পলিসি মেকিং এর কনসেপ্ট তিনি দিয়েছেন, তার মধ্যে নাম্বার 1 প্রবলেম সলভিং ওরিয়েন্টেশন থাকবে, মাল্টি ডিসিপ্লিনারি মেথড থাকবে, ফিউচার ওরিয়েন্টেড ভাবনা চিন্তা থাকবে, and focus on human values like equality, welfare, ethical activity এগুলো। এবং এটা শুধুমাত্র অ্যাপ্লাইড কনসেপ্টে থাকবে না, বরং এটাকে আমরা দেখব যে প্র্যাকটিক্যালিও যেন ইমপ্লিমেন্ট করা যায়। শুধুমাত্র থিওরিটিক্যালি থাকলে কিন্তু এর কোনো গুরুত্ব নেই। প্র্যাকটিক্যালি যদি আমি ডিসিশন মেকিং এই কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি যে কোনো একটা সিদ্ধান্ত নেব, লাইক কি আমরা দেখা গেলো যে কোনো একটা জায়গায় আমরা শিফট করব, কলকাতাতে কোনো একটা জায়গায় আমরা শিফট করব, তাহলে কলকাতায় যেখানে শিফট করব সেখানে আগে দেখতে হবে যে আমার যে কারণে আমি শিফট করছি, দেখা গেলো আমার শিলিগুড়িতে পোস্টিং ছিল, আমি কলকাতায় চলে আসছি, তাহলে কলকাতায় চলে আসছি ফলে অবভিয়াসলি আমাকে শিফটিং করতে হবে, আমাকে এখানে ঘর নিতে হবে। তাহলে এবার তাহলে প্রবলেমটা সলভ হয়েছে। সেকেন্ড ওয়ান কি, মাল্টি ডিসিপ্লিনারি। শুধু ঘর নিলেই তো হলো না, ঘর নেওয়ার আগে দেখতে হবে সেই সেখানকার যোগাযোগ ঠিক আছে কিনা, ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা, জলের কানেকশন ঠিক আছে কিনা। সো নাম্বার অফ পার্ট রয়েছে, এগ্রিমেন্ট করতে হবে, অ্যান্ড দেন ফার্নিচার অ্যান্ড অল দ্যাট এগুলোকে নিয়ে আসতে হবে। তো এগুলো সেই সেই মাল্টিপল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে এটা আমার লং টার্মে কতটা হেল্প হবে, অর্থাৎ আমি কোনো হোটেলে গিয়ে উঠলে সেটা একদিন, দুদিন, 3 দিন, 7 দিন এরকম থাকা যেতে পারে, কিন্তু যদি আমি একটা ঘর ভাড়া নিই সেটা নিশ্চয়ই লং টার্মেই চিন্তা করব। তো তাহলে সেটা এখানে চেক করা হচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এখানে হিউম্যান ভ্যালিউজ, অর্থাৎ আমি যখন কোনো একটা ঘর নেওয়ার চেষ্টা করব তখন দেখব যে ঘরটা যেন ঠিকঠাক একটা প্লেসে হয়, এবং যেন আমি সেখানে কোনো মানে অসামাজিক কাজ যেন না করি। মানে ঘরটা নিলাম, তারপরে সেখানে আমি দেখা গেলো যে বন্ধু বান্ধব নিয়ে সেখানে রোজ ফুল সাউন্ড দিয়ে বক্স বা বাজিয়ে গান শুনছি, তো দিস ইজ নট কারেক্ট।
তো আমি সেখানে যে পারপাসে নিয়েছি সেই পারপাসটা পূরণ করার পরে আমি যেন এথিক্যালি সেখানে কোনো মানে আনএথিক্যাল কোনো অ্যাক্টিভিটি যেন সেখানে না করি। সো এগুলো সব আমরা দেখব যে কোনো ডিসিশন মেকিং, এটা আমি একটা নর্মাল এক্সাম্পল দিলাম, এরকম যে কোনো ডিসিশন মেকিং ক্ষেত্রে এরকম স্টেপগুলোকেই ফলো করা হয়। এটাই হচ্ছে লাসওয়েলের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট বা সেই আইডিয়ার থ্রু দিয়ে প্রদান করা ধারণা। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এখানে এখনো বাকি থাকলো হচ্ছে সাইমন, ড্রর আর হচ্ছে অ্যালিসন। এই তিনজনের সম্পর্কে এখানে ডিসকাস করা আছে, আলাদা করে ডিসকাস করা মানে কোনো কোশ্চেন দেয় কিনা আমি এবার দেখবো, তুমি কোশ্চেনটা দাও যদি থাকে, কারণ লাসওয়েলই হচ্ছে সব থেকে কোর আইডিয়াটা দিয়েছে, বাকিদের সময় থাকতে পারে কিন্তু ওইভাবে থাকে না, মানে ইন্ডিভিজুয়ালি অ্যালিশনের কনসেপ্ট দিয়ে কোনো হয় না, মানে কম্বিনেশন করে হয়। তো একবার আমাকে কোশ্চেনগুলো দাও, তাহলে আমি একটা মোটামুটি আইডিয়া পাবো, তাহলে সেটা আমরা আচ্ছা স্যার। পরের দিন ডিসকাস করবো। আজকে যেটুকু ডিসকাস করলাম সেখান থেকে কোনো যদি ডাউট থাকে জিজ্ঞেস করো। অনন্যা, কোনো প্রশ্ন নেই? না স্যার। স্যার আমি এটা প্রশ্ন করছি, স্যার এই লাসওয়েলের সঙ্গে মানে লাসওয়েলের যে বিষয়গুলো বললেন, মানে এইটা স্যার এখানে তো সেরকম ভাবে মানে লেখা নেই, মানে আপনি যেটা দিয়েছেন যে নোটটা, হুম। তাহলে মানে ওটা কি আপনি আলাদা করে কিছু দেবেন মানে লাসওয়েলের? লাসওয়েলের যে কোশ্চেনটা আমি ডিসকাস করালাম সেটা আমি আলাদা করে কোশ্চেন আনসার দেব। হ্যাঁ স্যার, আমাদের ওই লাসওয়েল সাইমন এগুলোর উপর আলাদা করে বলতে বলেছে, মানে সাইমনটা খুব গুরুত্ব দিয়েছে লাসওয়েল, আর ড্রর আলিসনটাকে এমনি জাস্ট অল্প করেই বলেছিল ক্লাসে কম্বিনেশন ডিসকাস। করে কোনো কোশ্চেন হয় বা কম্পেয়ার করে কোশ্চেন হয়। হ্যাঁ, এখানে স্যার দেখুন আমাদের দিয়েছে যেটা যে ইভ্যালুয়েশন অফ পলিসি অ্যানালাইসিস উইথ স্পেশাল রেফারেন্স অফ টু লাসওয়েল সাইমন। আর সাইমন আর হ্যাঁ ড্রোর আর অ্যালিসন চারটেকেই দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আমি যেটা কোশ্চেন করবো, আমি কোশ্চেনটা দাও, আমি একবার ওখান থেকে দেখে সেই ধরনের আচ্ছা প্রশ্নের মধ্যে অ্যাড করে দেবো। ঠিক আছে? ঠিক আছে। অনন্যা, কোনো প্রশ্ন আছে? না স্যার।